প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমার হচ্ছে কেমিস্ট্রি ক্লাস। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় পড়েছিলাম রাসায়নিক বন্ধন। ষষ্ঠ অধ্যায়টা আমরা স্কুল খোলার পর পড়বো। এটা মূলত একটা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে একটা চ্যাপ্টার, যেখানে আমরা অনেকগুলো গণিত পাবো। আমাদের স্কুল নিশ্চয়ই আগামী সপ্তাহে খুলে যাচ্ছে। 22 তারিখের দিকে হয়তো নোটিশ আসতে পারে যে 22 তারিখ থেকে স্কুল খোলা। তো আমরা ইনশাল্লাহ তখন পড়বো। আর এখন সপ্তম অধ্যায়টা পড়বো, কারণ হচ্ছে আমার সে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের সাথে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের একটা মিল আছে। তো আমরা কি করব, আগে যেটার সাথে যেটার মিল আছে বা কানেকশন আছে সেই চ্যাপ্টারটা আগে পড়ে ফেলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি স্কুল নাও খোলে, আমরা এই চ্যাপ্টারটা শেষ করে আবার ষষ্ঠ অধ্যায়ে যাব। ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা শুরু করি। আর সবাইকে প্রতি ক্লাসে আমি বলি যে ক্লাস দেখার পরে অবশ্যই কি করবে, তোমাদের কমেন্ট বক্সে নাম, রোল নাম্বার এবং তোমরা কোন শিফটে আছো সেটা লিখে আমাকে জানাবে। তোমাদের পার্সেন্টেজ কিন্তু কাউন্ট হচ্ছে ওটা দিয়ে। ঠিক আছে? ওকে, আমরা তাহলে আজকে পড়াতে চলে যাই। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া আজকে আমরা জাস্ট কিছু মৌলিক জিনিস পড়বো। আমাদের চ্যাপ্টারের শুরুতে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে রাসায়নিক বিক্রিয়ার জন্য, কিছু বেসিক জিনিস, সেগুলো আজকে আমরা পড়বো। আজকে আমরা কি কি পড়বো আমি একটু একটা গ্লান্স লিখে নিয়েছি। দেখো, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া এবং হচ্ছে জারণ সংখ্যা। আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, রাসায়নিক পরিবর্তনে দুই ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই। মানে হচ্ছে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুই ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে কি ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ আর রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা বুঝি যে এক বা একাধিক পদার্থ মিলিত হয়ে যখন নতুন কোনো কি তৈরি করবে, নতুন কোনো যৌগ উৎপন্ন করবে, তখন সেটাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়াতে আমার পদার্থের দুই ধরনের পরিবর্তন হতে পারে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে কি? ভৌত পরিবর্তন হচ্ছে তার মানে শুধুমাত্র কি হবে, তার ফিজিক্যাল চেঞ্জ হবে, তার কোনো কেমিক্যাল চেঞ্জ হবে না। ফিজিক্যাল চেঞ্জ বলতে ধরো আমি তিনটা পদার্থ নিচ্ছি। যেমন ধরো বরফ। বরফ কি? আমরা জানি বরফ হচ্ছে কঠিন পদার্থ। এরপর নিলাম পানি। পানি হচ্ছে কি? তরল পদার্থ। তারপর নিলাম হচ্ছে বায়ু বা বাষ্প, যেটা আমরা কি পানিকে ফুটালে আমরা দেখতে পাই যখন পানি ফুটতে থাকে আমাদের কিসে, যখন আমাদের কোনো চুলাতে পানি যখন আমরা গরম করতে দিই বা পানি ফুটতে থাকে, তখন উপর দিকে কিছু ধোয়ার মতো বস্তুকে আমরা উড়ে যেতে দেখি, যেটাকে আমরা কি বলি? বাষ্প বলি। তো বাষ্পকে আমরা কি বলতে পারি? বায়বীয় পদার্থ। তাহলে এই তিনটা পদার্থেরই কেমিক্যাল নেম কি বা রাসায়নিক নাম হচ্ছে কি? H2O। বরফেরও H2O, পানিরও H2O, বাষ্পেরও হচ্ছে কি? H2O। কিন্তু তিনটা তিন ধরনের অবস্থায় আছে। বরফ আছে কঠিন অবস্থায়। বরফকে যদি আমি কক্ষ তাপমাত্রা রেখে দিই, কোনো তাপ প্রয়োগও না করি, আমি ধরো টেবিলে রেখে দিলাম, আমি ফ্লোরে রেখে দিলাম, অনেক সময় ফ্রিজ থেকে কিছু বের করতে গিয়ে বরফটা ফ্লোরে পড়ে যায়, সেখানে কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাই আমার পানি হয়ে গেছে। অর্থাৎ কক্ষ তাপমাত্রায় বরফকে যদি আমি তাপ প্রয়োগ করি কিংবা তাপ প্রয়োগ নাই করি, বরফ কিসে পরিণত হয়ে যাবে? পানিতে পরিণত হবে। পানি হচ্ছে আবার পানিকে যদি আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটাতে থাকি, তখন সেটা বাষ্পে পরিণত হবে। অর্থাৎ তার অবস্থাগত পরিবর্তন হবে, কিন্তু তার ভেতরে যে রাসায়নিক পদার্থ তার কোনো পরিবর্তন হবে না। বরফেও হাইড্রোজেন অক্সিজেন আছে, পানিতেও হাইড্রোজেন অক্সিজেন আছে এবং বাষ্পতেও কি আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। তাহলে ভৌত পরিবর্তন বলতে আমরা তার অবস্থাগত পরিবর্তনকে বুঝবো। নিশ্চয়ই ক্লিয়ার? এটা খুব ইজি জিনিস। তোমরা যেহেতু ক্লাস 9-10 এ পড়ছো, তোমাদের জন্য এটা কঠিন কিছু না। তারপর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা একটু আমাদের বুঝতে হবে, কারণ এখানে আমার কি হবে? সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হবে। রাসায়নিক পরিবর্তন যেমন ধরো আমার হাইড্রোজেন হচ্ছে কি? গ্যাস। অক্সিজেন হচ্ছে কি? গ্যাস। এই দুটো মিলে কি তৈরি করছে? পানি তৈরি করছে। সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ তৈরি করছে। এখানে কি হয়েছে? রাসায়নিক পরিবর্তন হয়েছে। আবার ধরো মিথেন।
মিথেন হচ্ছে কি CH4। মিথেন আমরা কিসে ইউজ করি? আমরা যে রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসটা ইউজ করছি, আমাদের যে কি বলবো, আমাদের সিলিন্ডার গ্যাস বা আমরা রান্নার কাজে যে লাইনের গ্যাসটা ব্যবহার করি সেটা মূলত হচ্ছে মিথেন। এই মিথেনকে যদি আমি অক্সিজেনে পোড়াই সেই ক্ষেত্রে কি উৎপন্ন হবে? মিথেন যদি আমি অক্সিজেনের সাহায্যে পোড়াই বা কি করি, অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়াটা হয় সেটাকে আমরা কি বলি? দহন বিক্রিয়া হয়। অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি আমি তাকে দহন বিক্রিয়ায় অংশগ্রহণ করাই মিথেনকে, সেই ক্ষেত্রে আমার উৎপন্ন হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড এবং পানি। কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। আমি এখানে সমতা সাধন করছি না, জাস্ট তোমাদের যেহেতু বুঝাচ্ছি যে রাসায়নিক পরিবর্তনটা কি, এই জন্য আমি সমতাতে গেলাম না। আর যদি সমতা সাধন করতে হয়, এখানে 2 দিলাম, 4টা হয়ে গেল। তারপর হচ্ছে অক্সিজেন হচ্ছে কয়টা? অক্সিজেন এখানে 2টো, এখানে 2টো, অর্থাৎ 4টা, এখানে আমি 2 দিয়ে দিলাম, শেষ। কার্বন একটাই আছে। তাহলে মিথেন এবং অক্সিজেন এই দুটো বিক্রিয়া করে বা মিথেনকে অক্সিজেনের মাধ্যমে দাহন করলে বা দাহিত করলে সেই ক্ষেত্রে আমার কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হয়, যেটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী দুটো গ্যাস। কার্বন ডাই অক্সাইড কি করে? আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের আগুনকে নেভাতে সাহায্য করে, তাই তো? তো এখন আবার যদি মিথেন না থাকতো সেক্ষেত্রে আগুন জ্বলতো না, অর্থাৎ আমরা রান্না বান্না করতে পারতাম না। তো মিথেনের ক্যারেক্টারের সাথে বা মিথেনের বৈশিষ্ট্যের সাথে কার্বন ডাই অক্সাইডের বৈশিষ্ট্য কি? একদম বিপরীত। তাহলে এক্ষেত্রে কি হয়েছে? রাসায়নিক পরিবর্তন হয়েছে। মিথেন আর অক্সিজেন মিলিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যে রাসায়নিক ক্রিয়ায় দুটি ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ মিলিত হয়ে অপর দুটি ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগের উৎপন্ন করে, যার ক্যারেক্টারের সাথে উৎপাদের ক্যারেক্টারের সাথে বিক্রিয়কের বৈশিষ্ট্যের বা উৎপাদের বৈশিষ্ট্যের সাথে বিক্রিয়কের বৈশিষ্ট্যের কোনো মিল থাকে না, তখন সেটাকে আমরা কি বলি? রাসায়নিক পরিবর্তন বলি। ঠিক আছে? এই ধরনের রাসায়নিক বিক্রিয়াতে যে ধরনের পরিবর্তনটা হয় সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক তেমনি ধরো সোডিয়াম প্লাস ক্লোরিন, যেটা সোডিয়াম ক্লোরাইড আমরা জানি সবাই খাবার লবণ। তো সোডিয়াম হচ্ছে কি ধাতু, ক্লোরিন হচ্ছে গ্যাস। ধাতু এবং গ্যাস মিলিত হয়ে আমাদের কি উৎপন্ন করছে? খাবার লবণ উৎপন্ন করছে, সোডিয়াম ক্লোরাইড। তো এই ধরনের পরিবর্তনগুলাই হচ্ছে মূলত রাসায়নিক পরিবর্তন। তারপর ধরো ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আর এই বিক্রিয়াটা যদি আমি খোলা পাত্রে করি সেই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডটা কি হবে? কার্বন ডাই অক্সাইড যেহেতু গ্যাস, সে কি করবে? উদ্বায়ী পদার্থ হয়ে যাবে, অর্থাৎ উড়ে চলে যাবে। গ্যাসকে যদি আমি নির্দিষ্ট পাত্রে আবদ্ধ করে না রাখি, গ্যাস কি হয়ে যাবে? উড়ে চলে যাবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই, তাপের চিহ্ন দিলাম ডেল্টা, তাপ দিলে সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো কার্বন ডাই অক্সাইড যদি চলে যায়, আমার ক্ষেত্রে আমি শুধুমাত্র কাকে উৎপাদন হিসেবে পাচ্ছি? শুধুমাত্র আমি ক্যালসিয়াম অক্সাইডকে উৎপাদন হিসেবে পাচ্ছি। তো এটা হচ্ছে এক ধরনের কি? রাসায়নিক পরিবর্তন। নেক্সট আমরা চলে যাব একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। এটা আমরা এখান থেকে বুঝতে পারছি একমুখী মানে কি? শুধু একদিকে বিক্রিয়াটা চলতে থাকবে। যখন কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেখানে দুই ধরনের বিক্রিয়া হয়, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া, একটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া। যেমন ধরো এই যে ক্যালসিয়াম কার্বনেট লিখেছিলাম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে আমি তাপ দিলাম, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। এটা আমি খোলা পাত্রে করছি, খোলা পাত্রে। তো এই বিক্রিয়াটা যদি আমি খোলা পাত্রে করি, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দেই, সেই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। আমরা আগেই পড়েছি কার্বন ডাই অক্সাইড উদ্বায়ী পদার্থ, যেহেতু গ্যাস, সে উড়ে চলে যাবে। তো আমার আর উৎপাদন থাকবে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডের পক্ষে আর সম্ভব হবে না ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা, কারণ কার্বন ডাই অক্সাইড যেটাই উৎপন্ন হচ্ছে সেটাই কি হয়ে যাচ্ছে? সেটাই উড়ে চলে যাচ্ছে। যার ফলে ক্যালসিয়াম অক্সাইড একা পড়ে থাকছে, আর ক্যালসিয়াম অক্সাইডের পক্ষেও সম্ভব না ক্যালসিয়াম কার্বনেট তৈরি করা। অর্থাৎ এই ক্ষেত্রে বিক্রিয়াটি কি হবে? শুধুমাত্র সম্মুখ দিকে যাচ্ছে, পশ্চাৎ দিকে আর আসছে না, তাই না? অর্থাৎ শুধুমাত্র ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, আমরা তার উল্টোটা পাবো না। কিন্তু সেম বিক্রিয়া যদি আমি বদ্ধ পাত্রে করি, একই বিক্রিয়া আমি বদ্ধ পাত্রে যদি করতে যাই,
ক্যালসিয়াম কার্বনেট থেকে যদি তাপ দিই আমার সেই ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কিন্তু এই ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কি করতে পারবে না, উড়ে চলে যেতে পারবে না, কারণ আমার পাত্রটা বদ্ধ। তো বদ্ধ পাত্র যখন আমি করব তখন দেখা যাবে এই ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক তেমনি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পুনরায় বিক্রিয়া করে আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। এই যে সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে, আবার কি হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়াও হচ্ছে। এই দুই দিকে যখন বিক্রিয়া হবে তখন আমরা এটাকে এই চিহ্নটা আমরা একসাথে দিতে পারি। একসাথে দিয়ে দুবার আর লিখতে হলো না, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। এই রিঅ্যাকশনের মাঝখানে যখন আমরা এই চিহ্নটা দেখব তখন আমরা বুঝে যাব যে এখানে সম্মুখমুখী বিক্রিয়াও হচ্ছে আর পশ্চাৎমুখী বিক্রিয়াও হচ্ছে। তো এই যখন দুই দিকে আমার সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া দুটোই হবে তখন সেটাকে আমি কি বলবো, দুদিকে যখন হচ্ছে অর্থাৎ উভয় দিকে হচ্ছে, এটাকে আমি বলবো উভমুখী বিক্রিয়া। আর যদি একদিকে বিক্রিয়াটা হয়, পশ্চাৎ দিক থেকে সম্মুখ দিকে না আসে বিক্রিয়াটা, তখন সেটাকে আমরা বলবো একমুখী বিক্রিয়া। এই হচ্ছে আমার একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। কিন্তু বাস্তবে আমাদের প্রায় সবগুলো বিক্রিয়াই হচ্ছে কি বহুমুখী বিক্রিয়া। আমরা যদি সব বিক্রিয়ায় বদ্ধ পাত্রে করি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে উৎপাদটা পাই সেই উৎপাদটা একটা নির্দিষ্ট সময় পর আবার নিজেদের মধ্যে বিক্রিয়া করে আবার কি করবে, বিক্রিয়ক পদার্থ সৃষ্টি করে। আমাদের এই মহাবিশ্বের যে কোনো বিক্রিয়া, ম্যাক্সিমাম বিক্রিয়াই হচ্ছে কি উভমুখী বিক্রিয়া। কিন্তু এই যে সম্মুখ বিক্রিয়া অর্থাৎ ফার্স্টের দিকে যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়া অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হারটা, সম্মুখ বিক্রিয়ার হার is greater than পশ্চাৎ বিক্রিয়ার হার। পশ্চাৎ বিক্রিয়ার হার সবসময় আমরা মনে রাখবো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন আমরা বিক্রিয়াটা স্টার্ট করব, সম্মুখ বিক্রিয়াটা যত দ্রুত সংঘটিত হবে পশ্চাৎ বিক্রিয়াটা অত দ্রুত সংঘটিত হয় না। সম্মুখ বিক্রিয়া যদি আমার একটা সেকেন্ডে, ধরো এটা জাস্ট সাপোজ, যদি আমি 1 সেকেন্ডে 10 গ্রাম কি উৎপন্ন করবে, 10 গ্রাম যদি আমার উৎপাদন তৈরি করে, পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে 1 সেকেন্ডে সেটা উৎপন্ন হবে 7 অথবা 8 গ্রাম। অর্থাৎ এর বিক্রিয়ার হারটা কি থাকবে, কম থাকবে, সময়ের তুলনায় কম থাকবে, যেটা হচ্ছে আমার সম্মুখ বিক্রিয়াতে বেশি থাকে। এই জন্য আমরা মনে হয় কি বিক্রিয়াটা একমুখী হচ্ছে, কারণ আমার উৎপাদের পরিমাণটা বাড়ছে, উৎপাদের পরিমাণ বাড়ছে কিন্তু সেই তুলনায় বিক্রিয়কের পরিমাণটা বাড়ে না, যার কারণে আমার বিক্রিয়াগুলোকে কি মনে হয়, একমুখী বিক্রিয়া মনে হয়। অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার গ্রেটার দেন পশ্চাৎ বিক্রিয়ার হার, এই কারণে বিক্রিয়াগুলোকে আমার একমুখী মনে হয়। এই হচ্ছে আমাদের আজকে কি একমুখী এবং বহুমুখী বিক্রিয়া। নেক্সট আমরা চলে যাই রেডক্স বিক্রিয়া। খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, রেডক্স। রেডক্সকে দুই ভাগে ভাগ করা হয়। রেডের পুরো নাম হচ্ছে কি রিডাকশন, রিডাকশন। আর অক্সটা এসেছে হচ্ছে অক্সিডেশন থেকে, অক্সিডেশন, রিডাকশন এবং অক্সিডেশন। রিডাকশন মানে হচ্ছে তোমার কি বিজারণ, আর অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তাহলে রেডক্সকে আমরা কি বলতে পারি, রেডক্সকে আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া। রেডক্স বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া। এই তো রিডাকশন, আমাদের যে কোনো রাসায়নিক বিক্রিয়া কি হয়, জারণ এবং বিজারণের মাধ্যমে সংঘটিত হয়। রাসায়নিক বিক্রিয়াতে কি থাকে, আমার কি যৌগগুলো থাকবে, সেই যৌগগুলোর মধ্যে কি হবে, জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হবে। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি কি করি, তড়িৎ বিশ্লেষিত করি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে তড়িৎ বিশ্লেষণের আমি যদি প্রিপেয়ার করি, তাহলে আমি কি পাবো, সোডিয়াম আয়ন পাবো এবং ক্লোরাইড আয়ন পাবো। আমরা আগে শিখেছি কেন সোডিয়ামকে প্লাস লিখি, ক্লোরিনকে মাইনাস লিখি, কারণ হচ্ছে সোডিয়াম ধাতু, তার স্বভাবই হচ্ছে
তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সে ত্যাগ করবে, ত্যাগ করে সে কিসে ধনাত্মক আয়নে পরিণত হবে, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন। আর অধাতু হচ্ছে ক্লোরিন। ক্লোরিন কি করে? ক্লোরিন হচ্ছে তার সর্ববহিস্থ শেলে ওই যে সোডিয়ামের যে ইলেকট্রনটা ত্যাগ করলো সেই ইলেকট্রনটা গ্রহণ করে সে বিজারিত হচ্ছে, তাকে আমরা কি লিখি? অ্যানায়ন। অর্থাৎ এখানে আমার কি হয়েছে? জারণ এবং বিজারণ দুটোই সংঘটিত হয়েছে। এই যে সোডিয়াম, সোডিয়াম কি করছে? ইলেকট্রন ত্যাগ করছে, যেটাকে আমরা বলছি সোডিয়াম জারিত হচ্ছে, কিন্তু বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আর এদিকে ক্লোরাইড, ক্লোরিন আয়নটা হচ্ছে ক্লোরিন কি করবে? ক্লোরিন বিজারিত হবে, কিন্তু ক্লোরিন হচ্ছে কি? জারক। সে কি করবে? ক্লোরাইড আয়ন যখন হবে তাকে আমরা নাম দিব হচ্ছে জারক, আর সোডিয়াম হচ্ছে বিজারক। তো জারক এবং বিজারক যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে। এই জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমার কি হয়? যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে ঘটতে থাকে, যেটাকে আমরা জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া বলে থাকি। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগগুলো কি করবে? ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হবে, বিজারক এবং জারকে পরিণত হবে। এটাই হচ্ছে মূলত আমাদের কি? রেডক্স বিক্রিয়া। নেক্সট আমরা চলে যাব জারণ সংখ্যা। জারণ সংখ্যা, জারণ সংখ্যা সম্ভবত দন্তান্ন, শিওর না, একটু ধরো বইটা দেখে নি। না, মূর্ধন্য না। জারণ সংখ্যা, জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝি? জারণ সংখ্যা বলতে সোজা কথায় হচ্ছে ধাতু সমূহ যে ইলেকট্রন দান করবে কিংবা অধাতু সমূহ যে ইলেকট্রন গ্রহণ করবে তাদের যে সংখ্যাটা, সেটাই হচ্ছে মূলত ওই পদার্থের জারণ সংখ্যা। যেমন সোডিয়াম কি করে? কয়টা ইলেকট্রন দেয়? আমরা জানি সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, তাহলে সোডিয়াম দেয় হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা কি? +1। যেহেতু সে দেয়, সে ধনাত্মক আয়নে পরিণত হয়, ক্যাটায়নে পরিণত হয়, তাহলে তার জারণ সংখ্যা হচ্ছে +1। আবার ম্যাগনেসিয়াম কি করে? ম্যাগনেসিয়াম তার সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে, তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে কত? +2। আবার অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন কি করে? সে ইলেকট্রন গ্রহণ করে, সেও দুটো ইলেকট্রন গ্রহণ করে, তার সর্বশেষ শেলে দুটো ইলেকট্রন গ্রহণ করে, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 6। তাহলে সে যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণের ক্ষেত্রে সে কি হয়ে যায়? ঋণাত্মক হয়ে যায়, তো জারণ সংখ্যা তখন কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন কি করে? ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, তার এই কারণে ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে কত? -1। এটা এদিক থেকে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে ধাতু সমূহের ক্ষেত্রে জারণ মান সবসময় পজিটিভ হবে বা প্লাস হবে, এবং অধাতু সমূহের ক্ষেত্রে জারণ মান কি হবে? নেগেটিভ বা মাইনাস হবে। এটা হচ্ছে যখন তারা কি হবে? তড়িৎ বিশ্লেষিত হবে বা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। কিন্তু যখন তারা প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে, যেমন হচ্ছে ফেরাস, আয়রন, আয়রন মানে কি? লোহা। লোহা যখন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকবে, কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, তখন তার জারণ মান কি হবে? 0 হবে। তখন তার জারণ মান হচ্ছে 0 হবে। কিন্তু লোহা দিয়ে যখন আমি কি করব? একটা যৌগ তৈরি করব, যেমন হচ্ছে ফেরাস সালফেট। ফেরাস সালফেট, যখন ফেরাস সালফেট উৎপন্ন হবে তখন কিন্তু কি হয়ে যাবে? অক্সিজেনের জারণ মান হয়ে যাবে +2, কারণ অক্সিজেন হচ্ছে ধাতু, সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, তার সর্বশেষ শেলে দুটো ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সেই ক্ষেত্রে ফেরাসের জারণ মান হচ্ছে কত? +2। এভাবে আমরা মূলত জারণ সংখ্যাটা বের করতে পারি। অর্থাৎ যে কোনো মৌলে বা আবার যৌগমূলকের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, আমরা সম্ভবত তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম, যৌগমূলকের একটা চার্ট পড়েছিলাম না, যেখানে বিভিন্ন ধরনের যৌগমূলক, যেমন কি সালফাইড 2-, অ্যামোনিয়া প্লাস,
এই টাইপের আমরা কিছু পড়েছিলাম না, কার্বনেট 2 মাইনাস, এই টাইপের আমরা কিছু যৌগমূলক পড়েছিলাম, তাই তো? তো এই যৌগমূলকের ক্ষেত্রেও কিন্তু জারণ সংখ্যা একটা কি বলবো, একটা ইম্পর্টেন্ট ব্যাপার ভ্যারি করে। যেমন হচ্ছে সালফেট আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যাটা কত হবে, এখানে 2 মাইনাস আছে, তার মানে তার জারণ সংখ্যা হচ্ছে -2। আবার অ্যামোনিয়ার ক্ষেত্রে শুধু প্লাস আছে, শুধু প্লাস মানে আমার 1 ধরতে হবে। যখন প্লাসের পাশে কোনো সংখ্যা থাকবে না আমরা ধরে নিব সেটা হচ্ছে 1। তাহলে অ্যামোনিয়ার জারণ সংখ্যা হচ্ছে কত, +1। আবার কার্বনেটের ক্ষেত্রে হচ্ছে কত, -2। এভাবে আমরা জারণ সংখ্যা, যৌগমূলকের ক্ষেত্রে জারণ সংখ্যাগুলো এভাবে মনে রাখবো। যৌগমূলকের উপরে যে চিহ্নটা থাকবে সেটাই হচ্ছে কি তার জারণ সংখ্যা। জারণ সংখ্যা রিলেটেড কিছু কথা আমাদের বইয়ে একটা চার্ট আকারে দেওয়া আছে, ওই চার্টটা আমি তোমাদেরকে বলছি। যেমন হচ্ছে 7.01 বিভিন্ন যৌগের পরমাণু জারণ সংখ্যা, এই চার্টটা তোমরা একটু পড়বা। এখানে আমি যে কথাগুলো বলেছি ওগুলোই আছে। নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হবে, ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক, অধাতু সমূহের ঋণাত্মক, এই কথাগুলো এখানে দেওয়া আছে। ধাতুর ক্ষেত্রে +1, মিথ্যা ধাতুর ক্ষেত্রে +2, এই জিনিসগুলো, এই চার্টটা তোমরা একটু পড়ে নিবে। এই চার্টটা পড়া থাকলে, কারণ এখান থেকে আমাদের ছোটখাটো কয়েকটা ম্যাথ আসতে পারে, তো হুট করে যেহেতু আমরা ম্যাথ করতে চাইবো পরীক্ষা হলে তো আসলে অত চিন্তা করে বের করার সময় থাকে না। তো আমরা যদি এই চার্টটা একটু মনে রাখার চেষ্টা করি তাহলে ম্যাথগুলো আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। যেমন হচ্ছে ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেটের ক্ষেত্রে যদি বলে সালফারের জারণ সংখ্যা বের করো, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, এক্ষেত্রে আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবো না। আমরা জানি আয়রন মুক্ত অবস্থায় যদি থাকে তার জারণ সংখ্যা হচ্ছে 0, কিন্তু আয়রন যখন, ফেরাস বা আয়রন যখন কার সাথে মিলিত হচ্ছে, কোন যৌগমূলকের সাথে কিংবা কোন যৌগের সাথে মিলিত হয়ে নতুন একটা নতুন ভিন্ন ধর্মী বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করছে, তখন কিন্তু তার জারণ সংখ্যা হয়ে যায় কত, +2। তাহলে আয়রনের ক্ষেত্রে আমি লিখবো +2 ইন্টু S কে আমরা কি ধরলাম, x ধরলাম, ইন্টু অক্সিজেনের আমরা জানি কত, -2, আর এখানে 4। আর যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে ফেরাস সালফেট, এটা সম্মিলিত জারণ সংখ্যা হচ্ছে 0, বুঝতে পারছো? আবার ধরো পানি H2O একটা যৌগ, এটা সম্মিলিত জারণ সংখ্যা হচ্ছে 0। তো এই ক্ষেত্রে ফেরাস সালফেটের আমি আলাদা আলাদা জারণ সংখ্যাগুলো লিখলাম, ফেরাসের লিখলাম, অক্সিজেনের লিখলাম, আর যেটা বের করবো সেটাকে আমি x ধরলাম, আর তাদের সম্মিলিত জারণ সংখ্যা মান হচ্ছে কত, 0। অর্থাৎ ফেরাস সালফেট পুরোটার মান হচ্ছে 0, ফেরাস সালফেট মুক্ত অবস্থায় আছে কিন্তু তার মান হচ্ছে কি 0। তো এখান থেকে আমি যদি বের করতে যাই তাহলে কি থাকছে, 2 ইন্টু -x, এখানে আসছে কত, -8 ইকুয়াল টু 0। ইন্টু হবে না, এটা হবে প্লাস।